সোনিয়ার বিয়ের পরের দিনই সোনিয়ার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ তার শ্বশুর শাশুড়ি ছিল অনেক লোভী। সোনিয়া তার বাপের বাড়ি থেকে কেবলমাত্র কয়েকটা কাপড় আর থালা বাসন নিয়ে এসেছিল। সে যৌতুকে তেমন কিছুই আনতে পারেনি, তাই তার শ্বশুর বাড়ির কেউই তাকে খুব একটা পছন্দ করত না। সোনিয়া সারাদিন ঘরের সব কাজ করত। সারাদিন কাজ করতে করতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। মা, এই ঘরটা অনেক ছোট, কিন্তু আমি চেষ্টা করব যেন সবকিছু ঠিকঠাক চলে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কেবলই অনার্স শেষ করেছি। কিছুদিনের মধ্যেই হয়তো ভালো একটা চাকরি পেয়ে যাব, তখন আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তা তো করতেই হবে। তুই তো যৌতুকে কিছুই নিয়ে আসিসনি, এখন বাইরে গিয়েই কাজ কর, অন্তত পক্ষে আমাদের সংসারে কিছুটা হলেও লাভ হবে। সোনিয়া শাশুড়ির এইসব কথা শুনে অনেক মন খারাপ করে। সোনিয়ার শাশুড়ি সব সময় সোনিয়াকে যৌতুক নিয়ে খোঁটা দিত। শাশুড়ির এমন কথা শুনে সোনিয়ার চোখে জল চলে আসে। সোনিয়ার বিয়ের কয়েক মাস পরেই তার দেবর এক ধনীর দুলালিকে বিয়ে করে আনে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তারা এই ভিডিওটিতে একটি লাইক দাও, আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। সেই মেয়ের নাম ছিল মানহা। মানহার হাতের সোনার চুড়ি, গলায় সোনার হার আর চকমকে মেকআপ দেখে শ্বশুরবাড়ির সবাই মানহাকে মাথায় নিয়ে নাচতে থাকে। মানহা যৌতুকে অনেক কিছু নিয়ে এসেছিল। যৌতুকে সে একটা বাড়ি নিয়ে এসেছিল, সেই সাথে শ্বশুরবাড়ির সবাইকে অনেক অনেক টাকা দিয়েছিল। তাই শ্বশুরবাড়ির সবাই তাকে মাথায় করে নাচছিল। আরে মানহা বৌমা তো আমাদের ঘরের লক্ষ্মী, তুমি আমাদের ঘরে আসার সাথে সাথে আমাদের ঘরের সাথে সাথে ভাগ্যটাও বদলে গিয়েছে। হা 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 হা। সোনিয়ার শাশুড়ি হাসতে হাসতে কথাগুলো বলে। মানহা বৌমা বাড়িতে পা রাখার সাথে সাথে আমাদের বাড়িটা তাজমহল হয়ে গিয়েছে। এই সোনিয়া বউ তো গরিব ঘরের মেয়ে, সে যৌতুকে আরে সোনিয়া, তোর মাথায় কি একটুও ঘিলু নেই? তোর কি একটুও লজ্জা লাগে না? তোর মা বাবা তো তোকে যৌতুকে একটা টাকাও দেয়নি, অন্তত পক্ষে ঘরের কাজগুলো ঠিকঠাক করে কর। একবার মানহা বউয়ের দিকে তাকা, কত যৌতুক নিয়ে এসেছে আর কত সংস্কারী। তোর মধ্যে তো সংস্কারের ছিটে ফোঁটাও নেই। বড় ভাবি, তোমরা তো এই ঘরের বোঝা। ভাইয়াও কোনো কাজ করে না আর তুমিও কোনো কাজের না। ছোট ভাইয়া আর ভাবিকে দেখো, কিছু শিখো ওদের থেকে। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সোনিয়ার ছোট দেবর বাড়িতে আসে আর তাদের জানায় তাদের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে। সবাইকে সেখানে যাওয়ার জন্য রেডি হতে বলে। সবাই সেখানে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। ওই বিয়ের অনুষ্ঠানে তো আমাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে। গ্রামের অনেক বড় বড় লোক আসবে ওই বিয়ের অনুষ্ঠানে। সবাই নিশ্চয়ই অনেক ভালো ভালো কাপড় পরে আসবে, তাই আমাদেরও ভালো ভালো কাপড় পরে যেতে হবে। বুঝতে পেরেছিস তোরা? মা, বড় ভাবি কি পরবে? তার মা বাবা তো তাকে কেবলমাত্র একটা সাধারণ 3 পিস দিয়ে পাঠিয়েছে, তার তো কোনো ভালো কাপড়ও নেই। যদি বড় ভাবি আমাদের সাথে ওটা পরে যায় তাহলে তো আমাদের ফ্যামিলির নাক কাটা যাবে। এই কথা শুনে সোনিয়া মনে মনে অনেক কষ্ট পায়।
কিন্তু সে তাদের কিছুই বলে না। বিয়ের দিন সকালে সবাই রেডি হয়। মানহা অনেক মডার্ন একটা ড্রেস পরে। ড্রেসটা একটু বেশি মডার্ন ছিল। মানহা বউ, এই ড্রেসটা তো অনেক ছোট, হাতা কাটা, তার উপরে গলাটাও কত বড়। এটা তো আমাদের ইজ্জতের প্রশ্ন, তাই না? তুমি এটা চেঞ্জ করে ভালো একটা ড্রেস পরে নাও মা। ওফ আম্মা, আপনাদের এই সব পুরানো দিনের চিন্তা ভাবনা আমার একদম ভালো লাগে না। আপনাদের চিন্তা ভাবনা অনেক জঘন্য। দেখে নিয়েন, আজকের পার্টিতে সবাই আমাকেই ঘুরে ঘুরে দেখবে, কারণ আমার ড্রেসটা অনেক দামি। আমি এই ড্রেসটা থাইল্যান্ড থেকে এনেছি। আমি এটা পরেই বিয়েতে যাব, তা না হলে বিয়েতেই যাব না। তখন সোনিয়া পুরানো একটা শাড়ি পরে সেখানে গিয়ে হাজির হয়। ভাবি, তুমি কি বিয়ে বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছ? তুমি বাসায় থাকো, তোমার ওই বিয়েতে যেতে হবে না। তুমি ওই বিয়েতে গেলে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ বউ, তুই ঘরেই থাক। এই শাড়ি পরে বিয়েতে গেলে সবাই আমাদের ফকিন্নি ভাববে। আম্মা, আমাকেও সাথে নিয়ে চলেন না। আমি কখনো এত বড় বিয়ের অনুষ্ঠানে যাইনি। আমার খুব শখ এরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়ার। আহা, কান্না করিস না তো, তোর কান্না দিয়েই কিছুই হবে না। তুই ঘরে থাক, আমরা যাচ্ছি। পুরো পরিবার মানহাকে নিয়ে বিয়েতে চলে যায়। সোনিয়া বাড়ির বাগানে গিয়ে একা একা বসে কান্না করতে থাকে। হায় খোদা, আমি এতটাও খারাপ না। আমি যদি একবার সুযোগ পেতাম তাহলে আমি সবাইকে দেখিয়ে দিতাম আমি কতটা সংস্কারী। আমার কাছে ভালো একটা ড্রেস নেই, আমার কাছে কোনো টাকাও নেই। তুমি আমাদের এত গরিব কেন বানিয়েছো খোদা? তখনই সেখানে একটা পরী এসে হাজির হয়। আপনি আপনি তো একটা পরী, তাই না? আপনি কি সত্যিই একটা পরী? হ্যাঁ, আমি রানী পরী। তুমি অনেক ভালো, তুমি অনেক সহজ সরল, তোমার মন অনেক পরিষ্কার। তাই আমি তোমার জন্য একটা সোনার লেহেঙ্গা আর রূপার জুতা নিয়ে এসেছি। এটা তুমি পরে নাও আর চলে যাও পার্টিতে, তারপর দেখো কি হয়। আপনি আমার কাছে উপরওয়ালার সমান। আপনি আমাকে একটা সুযোগ দিয়েছেন নিজেকে প্রমাণ করার। আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলবো না। মনে রেখো মেয়ে, এটা একটা জাদুর লেহেঙ্গা আর এটা একটা জাদুর জুতা। এগুলো তোমার অনেক কাজে আসবে। এই কথা বলে পরী হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মানহার এমন সাজ দেখে বিয়েবাড়ির সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এই সব শুনে সোনিয়ার শ্বশুরবাড়ির সবার মাথা একদম নিচু হয়ে যায়। তখনই সোনিয়া এন্ট্রি নেয়। তার সোনার লেহেঙ্গা চমকাচ্ছিল, রূপার জুতা থেকে অদ্ভুত আলো বের হচ্ছিল। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। আরে, এটা আবার কে? এই মেয়েটা নাই কোনো ছোট ড্রেস পরেছে আর নাই কোনো মেকআপ করেছে, তবুও ওকে দেখতে কত সুন্দর লাগছে। ওর লেহেঙ্গাটা দেখো, ওর জুতাটা দেখো, কত সুন্দর লাগছে ওকে। ওকে তো অনেক সংস্কারী মনে হচ্ছে। বিয়েবাড়ির সবাই সোনিয়ার নামে প্রশংসা করতে থাকে। তখন সেখানে একটা লোক আসে আর সোনিয়াকে বলে, ও ম্যাডাম, আপনি আমার ইন্ডাস্ট্রিতে চলে আসুন। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আপনারই প্রয়োজন। আমরা আপনাকে মডেল বানাতে চাই। মেকআপ ছাড়াও আপনাকে দেখতে কত সুন্দর লাগছে। আমরা কি আপনার একটা ছবি তুলতে পারি? আপনার সিম্পলিসিটিতে আলাদা একটা রয়্যালিটি আছে। আরে, এটা তো আমাদের বড় বউ সোনিয়া। এই লেহেঙ্গা আর এই জাদুর জুতা ও কোথায় পেল? আমরা সবাই ওকে গরিব ভেবে কত ভুলভাল কথা বলেছি। আমরা ওকে মূল্যায়ন করিনি। ও তো অনেক সংস্কারী। এখন থেকে আমরা ছোট বউকে যেমন করে ভালোবাসবো, বড় বউকেও তেমন করেই ভালোবাসবো। ওই দিনের পর থেকে সোনিয়ার শ্বশুরবাড়ির সবাই তাকে সম্মান করতে শুরু করে আর সোনিয়া অনেক বড় একজন সুপার মডেল হয়ে যায়। খাদিজা তার বাড়ির উঠোনে বসে ফুলের লেহেঙ্গা সেলাই করছিল। আরে খাদিজা মা, তুই একা একা এতগুলো লেহেঙ্গা কিভাবে সেলাই করবি? সামনে তোর পরীক্ষা, যা গিয়ে পড়তে বস। এই লেহেঙ্গাগুলো আমি সেলাই করে নিচ্ছি।
আরে মা, তোমাকে ডাক্তার বলেছে না আরাম করতে? যাও গিয়ে আরাম করো। আমি আছি তো, আমি এক মুহূর্তের মধ্যে সব করে ফেলবো। যেইভাবে পরীরা জাদুর লাঠি ঘুরিয়ে মুহূর্তের মধ্যে সবকিছু করে ফেলে, ঠিক সেইভাবে আমি আমার সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে সব লেহেঙ্গা মুহূর্তের মধ্যেই করে ফেলবো। হ্যাঁ রে মা, আমি জানি তুই অনেক পরিশ্রমী। এইটুকু বয়সে পুরো ঘরের দায়িত্ব একা কাঁধের উপর তুলে নিয়েছিস। আর আমরা তো তোর খেলাধুলার বয়সটাকে ধ্বংস করে দিয়েছি। তোকে দায়িত্বের ভারে গুজো করে রেখেছি। মা, তোমাদের সেবা করা আমার দায়িত্ব। তোমরা জানো আমার কখন সবচেয়ে বেশি খুশি লাগে? যখন দেখি তোমার আর বাবার কোনো কষ্ট হচ্ছে না। আমি চাই সব সময় তোমরা ভালো থাকো আর এই অভাব অনটনের জীবন থেকে বাইরে বেরিয়ে আসো। মা, আমাকে আর একটু সময় দাও। আমি আমার পড়ালেখা শেষ করে তোমাদের সব অভাব দূর করে দেব। বেটি, তুই আর কতদিন পর্যন্ত আমাদের টানবি? তোরও তো বয়স হয়ে গিয়েছে। কাল তোর 18 বছর হয়ে যাবে। এরপরই তো তোর জীবনে একটা রাজকুমার আসবে আর তোকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে যাবে। আরে মা, কোনো রাজকুমার কি, কোনো ফেরেশতা আসলেও তো আমাকে তোমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? এখন যাও, গিয়ে বিশ্রাম করো আর আমাকে আমার কাজ করতে দাও। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করব ইনশাআল্লাহ। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। খাদিজা খুব ভালো সেলাই কাজ করতে পারত, তাই গ্রামের বেশিরভাগ মহিলারাই তার কাছে কাপড় সেলাই করতে দিত। খাদিজার বাবা পঙ্গু ছিল আর খাদিজার মাও বেশ অসুস্থ, তাই খাদিজা দর্জি কাজ করেই তাদের সংসারের খরচ চালায়। আরে সকাল 5টা বেজে গিয়েছে, মাও তো ঘুমাচ্ছে। যাই, আমি গিয়ে পানি ভরে নিয়ে আসি আর নাস্তা বানিয়ে নাস্তা করে আবার কাজে বসি, অনেক কাজ আছে। খাদিজা কলস নিয়ে পুকুর থেকে পানি আনতে যায়। আরে, আমার মাথা তো অনেক ব্যথা করছে। মাথা ব্যথায় আমার পুরো শরীর কাঁপছে। মনে হচ্ছে কাল রাতে না ঘুমানোর ফল। রাত জেগে আর কাজ করব না। আরে, এইসব কি হচ্ছে? বদমাইশ, তোমরা এই মেয়েটাকে বিরক্ত করছো কেন? খাদিজা রাস্তার মাঝে এইভাবে মেয়েদের উত্তপ্ত করতে দেখে ভীষণ রেগে যায়। প্রচন্ড রাগে হঠাৎ করেই সে একটা পরীতে পরিণত হয়। খাদিজার এমন রূপ দেখে সেখানে থাকা মাতাল ছেলেগুলো ভয়ে দৌড়ে পালায়। আরে, এই ছেলেগুলো আমাকে দেখে এইভাবে পালাচ্ছে কেন? এতদিন পর্যন্ত আমি আপনাদের গল্প শুধু বইয়েই পড়েছি, কিন্তু আজ আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, পরি। এই কথা বলে ওই মেয়েটা সেখান থেকে চলে যায়। আরে, ওই মেয়েটা আমাকে পরি বলল কেন? আমি আবার কবে ওর সাহায্য করলাম? এরপর খাদিজা পানি ভরে বাসায় ফিরে যায়। আরে, আজকেই তো কমলা খালা সবগুলো লেহেঙ্গা নিতে আসবে। এতগুলো লেহেঙ্গা আমি কিভাবে বানাবো এইটুকু সময়ের মধ্যে? ঘরের কত কাজ পড়ে আছে, তার উপর কলেজেও যেতে হবে। এইটুকু সময়ের মধ্যে আমি এত কাজ কিভাবে শেষ করব? উফ, আমার তো কিছু ভালো লাগছে না। এই কথা বলার সাথে সাথে খাদিজার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় আর খাদিজা আবার পরিতে বদলে যায়। অনেক অনেক ফুলের লেহেঙ্গা চলে আসো। এই কথা বলার সাথে সাথে খাদিজার সামনে অনেকগুলো ফুলের লেহেঙ্গা চলে আসে আর সেই সাথে তার ঘরের সব কাজ শেষ হয়ে যায়, রান্নাও কমপ্লিট হয়ে যায়। আরে খাদিজা, আমার লেহেঙ্গাগুলো তৈরি করেছিস? বুঝিসই তো বিয়ে বাড়িতে কত কাজ, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না। তাই আমি ভাবলাম আগে লেহেঙ্গাগুলোই নিয়ে আসি। দে, আমার লেহেঙ্গাগুলো আমাকে দে। কাকি, আপনি এত সকালে চলে এসেছেন? আমি তো ভেবেছিলাম বিকালে আসবেন, তাই আমি। আরে ওয়াও, তোর লেহেঙ্গাগুলো বানানো তো অনেক সুন্দর হয়েছে। এমনি এমনি কি আর তোর কাছে কাপড় সেলাতে দেই?
এত সুন্দর সুন্দর ফুলের লেহেঙ্গা দেখে আমার মেয়ে তো খুশিতে নাচানাচি শুরু করবে। আচ্ছা শোন, আমার মেয়ে তোকেও বিয়েতে আসতে বলেছে, তুই ভালো একটা কাপড় পরে চলে আসিস কেমন? আরে এইসব কি হচ্ছে আমার সাথে? আমি কিভাবে এতগুলো কাজ এত কম সময়ের মধ্যে করে ফেললাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় খাদিজার রূপ বদলে যায় আর খাদিজা আবার পরীতে পরিণত হয়। এরপর সে তার জাদুর লাঠি ঘোরায় আর তার বাবার পা একেবারে ঠিক হয়ে যায়। খাদিজার মাও সুস্থ হয়ে যায়। এরপর খাদিজা তার ঘরে যায় আর ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আরে আরে না, এটা হতে পারে না। এটা আমি কোনোভাবেই না। এটা আমি না। নিশ্চয়ই আমি ভুলভাল স্বপ্ন দেখছি। আমি পরি হতে যাব কেন? আমার মা মানুষ, আমার বাবা মানুষ, আর আমিও মানুষ। এইসব কি? এইসব আমি কি দেখছি? মা, ও মা, কোথায় তুমি? দ্রুত এখানে আসো। এইসব কি? সত্যি করে বলো। না না খাদিজা, এমনটা হতে পারে না। তোকে আমি জন্ম দিয়েছি, তুই আমার মেয়ে, তুই কোনো পরীর বাচ্চা না, তুই আমার বাচ্চা। তারা যখন এই সব কথা বলছিল তখনই সেখানে রানীপরী চলে আসে। খাদিজা, তুমি আমার মেয়ে, তুমি ফলপরীর মেয়ে ফুলপরী। বাবা, বাবা, এই পরী মহিলা কি বলছে? ওনাকে বলে দাও এই সব মিথ্যা। উনি যা যা বলেছে সব মিথ্যা। তোমরাই আমার বাবা মা। আমার মা আমাকে জন্ম দিয়েছে। আমি তোমাদের বাচ্চা। হ্যাঁ খাদিজার আব্বু, আপনি বলুন, খাদিজা আমার মেয়ে, ওকে আমি জন্ম দিয়েছি। না রহিমা, আজ থেকে 18 বছর আগে তুমি হাসপাতালে একটা মৃত কন্যার জন্ম দিয়েছিলে। আমি তোমাকে কিভাবে এই সংবাদ দিব তা বুঝতে পারছিলাম না, কারণ একে তো অনেক বছর পর আল্লাহ আমাদের একটা সন্তান দিয়েছিল আর তাকেও আমাদের থেকে খুব দ্রুত কেড়ে নিয়েছিল। আমি তোমাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই হাসপাতালের করিডোরে হাঁটাচলা করছিলাম। এমন সময় দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। তখন আমি ওই বাচ্চাটাকে কোলে তুলে নেই আর তোমার পাশে শুইয়ে দেই। এরপর থেকে ও আমাদের খাদিজা হয়েই বড় হয়ে উঠেছে। খাদিজা, এতে তোমার মা বাবার কোনো দোষ নেই। তুমি যখন থেকে ওদের জীবনে এসেছো তখন থেকেই ওদের জীবনে অশান্তির কালো ছায়া নেমে এসেছে। তোমার বাবা ল্যাংড়া হয়ে গিয়েছিল আর তোমার মাও অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তবুও ওনারা তোমাকে ছেড়ে যায়নি। আসলে তুমি জন্মের পর আমরা জানতে পেরে গিয়েছিলাম তোমার কুণ্ডলিতে দোষ আছে, তাই আমরা তোমাকে পৃথিবীতে ফেলে রেখে গিয়েছিলাম। আজ তোমার সেই দোষ কেটে গিয়েছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। রানীপরী, আপনি হয়তো আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু কখনোই আমার মা হয়ে উঠতে পারেননি। আমার কাছে আমার মা একজনই, আর সে হচ্ছে এই রহিমা মা। সে আমাকে বুকে টেনে নিয়েছে। এত সমস্যার পরেও কখনো আমার হাত ছেড়ে দেয়নি। আমার জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছে। আমার বাবা তার জীবনের প্রত্যেকটা দুঃখ আমার চোখের আড়াল করে রেখেছে। আমার জন্য সব কষ্ট নীরবে সহ্য করে গিয়েছে। আমাকে কখনো কোনো কষ্ট দেয়নি। তাই তারাই প্রকৃত অর্থে আমার বাবা মা। খাদিজা, আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন তুমি মানুষ না, তুমি পরী, তাই তোমাকে আমাদের সাথে পরীলোকে ফিরে যেতে হবে। আমি চাইলেও তোমাকে এখানে রেখে যেতে পারবো না। ঠিক আছে, আমি আপনার সাথে পরলোকে যাব, কিন্তু আমার স্বাধীনতা লাগবে। আমার যখন ইচ্ছা হবে তখন আমি এই পৃথিবীতে চলে আসব আর আমার মা বাবার সাথে সময় কাটাবো। ঠিক আছে, আমি তোমাকে সেই স্বাধীনতা দেব। এরপর রানীপরী তার জাদুর লাঠি ঘুরায়। সঙ্গে সঙ্গে খাদিজার গরিব মা বাবার ঘর এক রাজপ্রাসাদে বদলে যায়। এরপর খাদিজাকে নিয়ে রানীপরী পরীলোকে চলে যায়। মে আই কামিং ম্যাডাম? কি ব্যাপার জেরিন, তোমার এত দেরি হয়েছে কেন? আর তোমার পেট এত ফোলা দেখাচ্ছে কেন? কি কোনো সমস্যা? আসলে ম্যাম, আমার শরীর খুব খারাপ। বাইরের খাবার খাওয়ার কারণে
আমার পেটে প্রচুর গ্যাস জমা হয়েছে। তাই তো আমি তোমাদের সবাইকে বারবার বাইরের খাবার খেতে নিষেধ করি, কিন্তু তোমরা তো আমার কোনো কথা কানেই নাও না। এখন যাও, আর সময় নষ্ট করো না, পেছনের সিটে গিয়ে বসে পড়ো। জেরিন পেছনের সিটে গিয়ে বসে পড়ে। এমন সময় তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে চিৎকার করতে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আহ আহ আমার পেট ফেটে যাচ্ছে, আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, ওফ আমি মরেই যাব। এইভাবে চিৎকার করতে করতে কিছুক্ষণ পরেই জেরিন এক নবজাতক বাচ্চার জন্ম দেয়। এটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। কি, ক্লাসের সবার মতো তোমরাও অবাক হচ্ছ, তাই না? চলো এর পেছনের কারণ জেনে আসি। এর পেছনের কারণ জানতে হলে আমাদের কয়েক মাস পেছনে যেতে হবে। জেরিন তার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী ছিল। সে মেধাবী হওয়ার কারণে অনেক বেশি অহংকার করত, সবাইকে ছোট করে দেখত। সেই ক্লাসেই তাবাসুম নামের একটা মেয়ে ছিল। তাবাসুমও মেধাবী ছিল, কিন্তু জেরিনের মতো এত মেধাবী ছিল না। তাই জেরিন সব সময় তাকে এড়িয়ে চলতো। বন্ধুরা, কালকে আমার বার্থডে। তোমাদের সবার দাওয়াত রইল আমার বার্থডেতে। আমার বাসায় ছোট্ট একটা পার্টি দেওয়া হবে। তোমরা কিন্তু অবশ্যই কাল সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে। আমরাও অনেক মজা করব। জেরিন, তুমিও চলে এসো। আজকে আর কোনো বাহানা শুনবো না। আমার কাছে এইসব ফালতু জিনিসের একদম সময় নেই। কালকে আমাদের টেস্ট আছে, আমি বাসায় গিয়ে পড়তে বসবো। আর তুই বলছিস তোর ফালতু জিনিস অ্যাটেন্ড করতে? কখনোই না। এইসব বার্থডে ফার্থডে আমি পালন করি না। আর তোর মতো গরিব ছোট লোকের বার্থডে পার্টিতে তো আমি যাবই না। প্লিজ জেরিন, এমন করে বলিস না। আমরা সবাই একে অপরের বন্ধু, তাই আমাদের উচিত আমাদের খুশিগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া। আর তুই কিনা সব সময় আমাদের এড়িয়ে চলিস। প্লিজ জেরিন, কালকে আমার বার্থডে পার্টিতে চলে আয়। তোর বেশি সময় নষ্ট করব না। তুই আমার বাড়িতে আসিস, কেক কাটা হয়ে গেলে চলে যাস, কোনো সমস্যা নেই। বললাম তো আমি পারবো না, আর তোদের মতো মেয়েদের সাথে আমি ফ্রেন্ডশিপ করি না। এই কথা বলে জেরিন সেখান থেকে চলে যায়। তাবাসুম মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু জেরিনকে কিছুই বলে না। পরের দিন যথারীতি টেস্ট পরীক্ষা হয়। টেস্ট শেষে ম্যাডাম সবার রেজাল্ট শিট নিয়ে ক্লাসে ঢুকে। আজকের টেস্ট পরীক্ষায় যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, আমি তাকে খুব সুন্দর একটা গল্পের বই গিফট করব। তো তোমরা সবাই তৈরি তো? দেখিস, ম্যাডাম আমার নামই নেবে, কারণ আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি। আমি জানি এই পরীক্ষার সবচেয়ে ভালো রেজাল্ট আমারই হয়েছে, আর ওই গল্পের বইটা আমিই পাবো। তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু একজনের কথা বিশেষভাবে না বললেই নয়। সে খুব ভালো পরীক্ষা দিয়েছে, সবগুলো প্রশ্নের উত্তর একদম গুছিয়ে লিখেছে। তোমরা কি জানো সেই ছাত্রীর নাম কি? সে আর কেউই না, সে হলো আমাদের তাবাসুম। সবাই তাবাসুমের জন্য হাততালি দাও। তাবাসুম সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। বাহ তাবাসুম, এইভাবেই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকো, একদিন তুমি অনেক বড় হবে। এইসব দেখে জেরিন হিংসায় জ্বলে যায়, আর রাগে কটমট করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায়। এই ফকিন্নির বাচ্চা নিজেকে কি মনে করে জানি না, কেন সবাই সব সময় তাবাসুম তাবাসুম করে মুখে ফেনা তুলছে। ওকে দেখলেই তো আমার মেজাজ গরম হয়ে যায়। ফালতু কোথাকার, নিশ্চয়ই নকল করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, তা না হলে সব প্রশ্নের উত্তর সঠিক হয় কিভাবে আবার? এমন সময় জেরিনের কাছে এক গর্ভবতী মহিলা আসে। সে তাকে বলে, বেটি, আমি গর্ভবতী। আমি 2 দিন ধরে কিছু খাইনি, যার কারণে আমার পেটে অনেক ব্যথা করছে। আমি না খাওয়ার কারণে আমার গর্ভের বাচ্চার ক্ষতি হচ্ছে, এতে তার সমস্যা হচ্ছে। আমার জন্য না হলেও আমার গর্ভের বাচ্চার জন্য অন্তত পক্ষে আমাকে কিছু খাবার খেতে দাও বেটি। তুই আর তোর বাচ্চা না খেয়ে আছিস, এতে আমি কি করব? এমনিতেই আমার মেজাজ খারাপ, তার উপর তুই আমার মেজাজ আরো বিগড়ে দিচ্ছিস। এখন সর আমার রাস্তা থেকে, যা ভাগ এখান থেকে।
এই কথা বলে জেরিন সেই গর্ভবতী মহিলাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। এমন সময় একটা পাখি তার উপর পটি করে দেয়। এতে সে অনেক বেশি রেগে যায়, আর ওই গাছের উপর যেই পাখিটার বাসা ছিল সেটা মাটিতে ছুঁড়ে ফেলে সবগুলো ডিম ভেঙে ফেলে। জেরিন, এটা তুমি একদম ঠিক করনি। তুমি আমার বাচ্চাদের পৃথিবীতে আনার আগেই মেরে ফেলেছো। ও আচ্ছা, তাহলে তুই কথাও বলতে পারিস। আমি যা করেছি একদম ভালো করেছি, উচিত কাজ করেছি। তোর মতো পাখিদের সাথে এমনই হওয়া উচিত, যার না তার গায়েই হেগে বেড়াস। তুই জানিস আমার এই ড্রেসটার দাম কত? এখন তুই এখান থেকে ভাগ, তা না হলে আমি তোকেও তোর বাচ্চাদের কাছে পাঠিয়ে দেব। জেরিন, তুমি অনেক অহংকারী। এত অহংকার ভালো না। তুমি আমাকে আমার বাচ্চার কাছে কি পাঠাবে? আমি নিজেই ওদের কাছে চলে যাচ্ছি। কিন্তু নিজের বাচ্চাদের থেকে আলাদা হওয়ার যন্ত্রণা যে কি তা তুমি খুব দ্রুতই বুঝতে পারবে। তুমি আমাকে যেই কষ্ট দিয়েছো, একদিন তুমিও সেই কষ্টের ভেতর দিয়ে যাবে, দেখে নিও। এই কথা বলে পাখিটা সেখান থেকে চলে যায়। এর পরদিন থেকেই জেরিনের শরীর অসুস্থ হতে শুরু করে, মাথা ব্যথা করে ও সেই সাথে প্রচন্ড বমি হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই রাতারাতি তার পেট ফুলে যায়। তারপরে একদিন তো সে ক্লাসেই বাচ্চা প্রসব করে। স্কুলের টিচাররা জেরিনকে হাসপাতালে ভর্তি করায়। এরপর সেখানে জেরিনের মা চলে আসে। তুই তো আমাদের নাক কাটিয়ে দিয়েছিস। এমন পাপ কাজ করতে একবারও তোর বুক কাঁপলো না? তোর বাবা তো তোর মুখই দেখতে চায় না। আজকের পর থেকে তোর মুখ আমিও আর দেখবো না। তুই ভুলে যা যে তোর মা বাবা আছে। মা, আমি কোনো পাপ করিনি। আমি জানি না এইসব কিভাবে হয়েছে। আমার কথা বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, আমি কোনো পাপ করিনি। এই বাচ্চা কিভাবে আমার ভেতরে আসলো আমি কিছু জানি না। মা, একটাবার আমার কথা বিশ্বাস করো। এত কথা আমি শুনতে চাই না। আমি তোর মুখও দেখতে চাই না। এই কথা বলে জেরিনের মা সেখান থেকে চলে যায়। এরপর জেরিন তার বাচ্চাকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায়। ব্যাস, অনেক হয়েছে। আমি এই বাচ্চাকে আর সহ্য করতে পারবো না। আমি ওকে এই জঙ্গলের মধ্যে ফেলে দেব আর এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই কথা বলে জেরিন যখন নদীতে ঝাঁপ দিতে যায় তখনই সেখানে ওই পাখিটা চলে আসে। থামো জেরিন, এইসব কি করছো? কে তুমি? আর তুমি এইভাবে আমার পিছনে পড়ে আছো কেন? তখনই ওই পাখিটা একটা পরীর রূপ ধারণ করে। জেরিন, আমি একটা পরী। এক ডাইনি আমার ও আমার বাচ্চার পেছনে পড়েছিল। আমি তার হাত থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমার বাচ্চাকে তোমার গর্ভে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমি ওই ডাইনিকে মেরে ফেলেছি, আর এখন আমি আমার বাচ্চা নিয়ে যাব। তোমার জীবনে আর কোনো সমস্যা হবে না। তুমি তো তোমার বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু তোমার জন্য যে আমার জীবনটা শেষ হয়ে গেল, এর দায়ভার কে নেবে? কে আবার নেবে? আমি নেব। এই কথা বলে পরি জেরিনকে নিয়ে স্কুলে যায়। সে তার স্কুলের সবাইকে সব ঘটনা খুলে বলে। এরপর সবাই জেরিনকে মাফ করে দেয়, আর জেরিনও আর কখনো অহংকার করে না। আরে, এটা কত সুন্দর জায়গা। এখানকার সবকিছুই তো জাদুর। ওয়াও, এই গাছটা কত সুন্দর। হ্যাঁ সানজিদা, এটা একটা জাদুর গাছ, আর তুমি একটা জাদুর দুনিয়ায় আছো। সত্যি? আপনি সত্যি কথা বলছেন? আমি জাদুর দুনিয়ায় আছি। আরে, এটা কি? এটা তো একটা লেহেঙ্গার গাছ। ওয়াও, কত সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এখানে। আমি এখান থেকে একটা লেহেঙ্গা পেরে নেই। আরে, এই লেহেঙ্গা এখান থেকে ছুটছে না কেন? জাদুর গাছ, নিচে নেমে আসো। আরে, এটা তো আরো উপরে চলে গেল। জাদুর গাছ, দয়া করে নিচে নেমে আসো। আরে ও মহারানী, সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দেবেন নাকি উঠবেন? একটু উঠে একটু ঘরের কাজও করুন। সারাদিন খালি ঘুমাতে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কার
কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। ইস, কত সুন্দর স্বপ্ন ছিল। আমি যদি সত্যি সত্যি এমন কোনো জাদুর লেহেঙ্গার গাছের দেখা পেতাম তাহলে কতই না ভালো হতো। এখন কি উঠবেন নাকি শুয়েই থাকবেন? জলদি উঠেন, আমার মেয়ের লেহেঙ্গাটা ইস্ত্রি করে দেন, ও একটু বাইরে যাবে। এখনই দিচ্ছি মা। এই কথা বলে সানজিদা লেহেঙ্গা ইস্ত্রি করতে শুরু করে। ওয়াও, এটা কত সুন্দর লেহেঙ্গা। আমারও যদি এমন একটা লেহেঙ্গা থাকতো তাহলে কতই না ভালো হতো। এমন সময় সেখানে তার সৎ বোন নিধি চলে আসে। এই, তুই আমার লেহেঙ্গার সাথে কি করছিস? হায় কপাল, তুই তো আমার লেহেঙ্গাটা পুড়িয়ে ফেলেছিস। মা, ও মা, কোথায় তুমি? দেখো, এই অলক্ষীর বাচ্চা আমার লেহেঙ্গা পুড়িয়ে ফেলেছে। জলদি এখানে আসো। কি রে অলক্ষীর বাচ্চা, তুই আমার মেয়ের লেহেঙ্গা কেন পুড়িয়ে দিয়েছিস? কোনো একটা কাজ ঠিক মতো করস না, সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করিস। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। মা, আমি সত্যি জানি না এটা কিভাবে পড়ে গিয়েছে। আমি তো এখনো পুরো ড্রেসটা ইস্ত্রিও করিনি। মা, বিশ্বাস করো আমার কথা। এক তো অন্যায় করিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, তোকে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। এই কথা বলে সানজিদার সৎ মা সানজিদাকে প্রচুর মারে। মা, ও এইভাবে শুধরাবে না। এখন যদি তুমি ওকে এমনি এমনি ছেড়ে দাও তাহলে না জানি ভবিষ্যতে আর কি কি করে বেড়াবে। এর চেয়ে ভালো তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই অলক্ষীর বাচ্চা কোনো কাজের না, খেয়ে খেয়ে আমাদের অন্ন ধ্বংস করছে। যা, এক্ষুনি বের হয়ে যা আমাদের এই বাড়ি থেকে। তুই এক্ষুনি বের হয়ে যা। যেই দিন তুই আমার মেয়ের জন্য এইরকম সেম ডিজাইনের একটা লেহেঙ্গা আনতে পারবি, ওই দিন এই বাড়িতে ফিরে আসবি। তার আগে যদি এই বাড়িতে তুই ফিরে আসিস তাহলে তোর টেঙ্গি ভেঙে দেব। মা, তুমি আমার সাথে এমনটা করো না। এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ মা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ওই যে বললাম, যেই দিন তুই আমার মেয়ের জন্য সেম টু সেম ডিজাইনের এমন একটা লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরতে পারবি, ওই দিন তোকে বাসায় রাখবো। তার আগে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। এখন তুই টাকার মূল্য বুঝতে পারবি। যা, ভাগ এখান থেকে। হায় ভগবান, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো পুরো ড্রেসটা ইস্ত্রি করিও নি, তাহলে ওটা পুরলো কিভাবে? এখন আমি এত দামি ড্রেস কোথা থেকে আনবো? সানজিদা সারা দিন এখানে ওখানে কাজ খুঁজে বেড়ায়, কিন্তু কেউ তাকে কোনো কাজ দেয় না। এইভাবে কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। তার প্রচন্ড ক্ষুধা লাগে। এমন সময় সেখানে সে একটা মন্দির দেখতে পায়, আর সে ওখানে গিয়ে কিছু খাবার নিয়ে আসে। এমন সময় তার কাছে একটা বৃদ্ধ মহিলা আসে। বেটি, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? এই গরিব তোমাকে অনেক অনেক দোয়া করবে। দয়া করে আমাকে কিছু খেতে দাও। বুড়ি আম্মা, এই নিন, আপনি আমার খাবারটা খেয়ে নিন। বেটি, তুই আমাকে সাহায্য করেছিস, দোয়া করি উপরওয়ালা সারা জীবন তোর সাহায্য করুক। ঠিক আছে আম্মা, এখন আমি এখান থেকে আসি। এমন সময় ওই বুড়িমা একটা পরীর রূপ ধারণ করে আর সানজিদাকে বলে, সানজিদা, তুমি কি আমার সাথে একটু আসতে পারবে? এরপর সানজিদা ওই পরীর সাথে যায়। ওই পরী সানজিদাকে একটা লেহেঙ্গার গাছের কাছে নিয়ে যায়। লেহেঙ্গার গাছ দেখে সানজিদা হতবাক হয়ে যায়। ভয় পেও না সানজিদা, এবার তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি বলছেন পরী? আমি স্বপ্নে জাদুর লেহেঙ্গার গাছ দেখেছিলাম, সেটা কিভাবে বাস্তব হলো? সত্যি সত্যিও কি এমন ঘটনা ঘটে? সানজিদা, সৎ মানুষেরা সব সময় যা স্বপ্ন দেখে তাই সত্যি হয়। তুমি তো সব সময় গরিব অসহায় লোকেদের সাহায্য করো, কখনো মিথ্যা কথা বলো না। তাই তোমার স্বপ্ন সত্যি করা আমার দায়িত্ব। এখন তুমি এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা লেহেঙ্গা বেছে নাও।
না পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারবো না, কারণ আমার বোন নিধি ওর জন্য আমাকে অমনি একটা লেহেঙ্গা নিয়ে যেতে বলেছে, যেমন লেহেঙ্গা আমি পুড়িয়ে ফেলেছিলাম। কারণ ওই লেহেঙ্গাটা ওর পছন্দের লেহেঙ্গা ছিল, সেটা আমি ভুল করে পুড়িয়ে ফেলায় ওরা আমাকে অনেক মেরেছে আর বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে ওই লেহেঙ্গা নিয়ে যেদিন আমি ফিরতে পারবো সেই দিন যেন আমি ওই বাড়িতে ফিরে যাই। সানজিদা, তুমি অনেক সহজ সরল। তুমি ড্রেসটা জ্বালাওনি, ওই ড্রেসটা নিধি পুড়িয়ে ফেলেছিল আর সেই দোষ তোমার ঘাড়ে দিয়ে দিয়েছিল যেন ও তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। তবুও আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি আর তোমার সৎ বোনের লেহেঙ্গার মতোই সেম টু সেম একটা লেহেঙ্গা দিচ্ছি। এই জাদুর লেহেঙ্গা কেবলমাত্র সৎ লোকেদের জন্যই। অসৎ লোকেরা কখনোই এই লেহেঙ্গা পরতে পারবে না। তারা যদি এই লেহেঙ্গা পরে তাহলে খুব খারাপ কিছু হয়ে যাবে। এই কথা বলে পরি সানজিদাকে নিধির লেহেঙ্গার মতো একটা লেহেঙ্গা দেয় আর জাদুর গাছ থেকে একটা লেহেঙ্গা দেয়। সানজিদা ওই লেহেঙ্গাগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। নিধি, এই দেখ, এটা আমার লেহেঙ্গা। জাদুর লেহেঙ্গার গাছ আমাকে এই লেহেঙ্গাটা দিয়েছে। আর এই নে, এটা তোর লেহেঙ্গা। আমি যেমন লেহেঙ্গা পুড়িয়ে ফেলেছিলাম তেমনটাই নিয়ে এসেছি। না, এখন তো আমি ওটা কোনো মতেই নিব না, আমি তোরটাই নিব। না না বোন, এমনটা করিস না, এমনটা করলে অঘটন ঘটে যাবে। নিধি সানজিদার কোনো কথাই শোনে না। সে সানজিদার হাত থেকে ওই লেহেঙ্গাটা ছিনিয়ে নিয়ে যায়। সে যখন ওই লেহেঙ্গাটা পরে সঙ্গে সঙ্গে তার গায়ের রং অনেক কালো হয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। বোন, আমি তোকে এই কারণেই বলেছিলাম ওই লেহেঙ্গাটা তোর পরতে হবে না। ওই লেহেঙ্গাটা দেওয়ার আগেই জাদুর গাছ আমাকে বারবার করে বলে দিয়েছিল ওই লেহেঙ্গাটা যেন আমি ছাড়া অন্য কেউ না পরে। এখন আমার সাথে জাদুর গাছের কাছে চল, নিশ্চয়ই সে কোনো সাহায্য করতে পারবে। এরপর সানজিদা তার সৎ মা আর সৎ বোনকে নিয়ে জাদুর গাছের কাছে যায়। লোভী স্বার্থপর মানুষের সাথে এমনটাই হয়। তোমরা দুই মা মেয়ে সানজিদাকে অনেক অত্যাচার করেছো। তোমাদের শাস্তি এটাই। তোমার মেয়ে এখন থেকে সারা জীবন এমনই হয়ে থাকবে। না না জাদুর গাছ, তুমি আমার বোনকে ক্ষমা করে দাও। ওদের ভুলের শাস্তি তুমি না হয় আমাকেই দিয়ে দাও। তবুও তুমি আমার বোনকে আবার আগের মতো করে দাও। জাদুর লেহেঙ্গার গাছ সানজিদার এই কথা শুনে তার বোনকে মাফ করে দেয় আর আবার আগের মতো করে দেয়। তার সৎ মা আর সৎ বোন তাদের ভুল বুঝতে পারে। তারা হাত জোর করে সানজিদার কাছে মাপ চায়। এরপর থেকে সানজিদা তার সৎ মা আর সৎ বোনের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এক গ্রামে মাধবী নামের এক মহিলা থাকত। তার দুই মেয়ে ছিল। মাধবীর এক মেয়ে ছিল অন্ধ আর এক মেয়ে ছিল পঙ্গু, যে কারণে মেয়েদের বিয়ের জন্য মাধবী কোনো পাত্রই খুঁজে পাচ্ছিল না। সারাদিন অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে মাধবী সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে আসার পর তার দুই মেয়ে তাকে বলে, মা, তুমি চলে এসেছো, এখন জলদি করে তুমি হাত মুখ ধুয়ে নাও। আমরা খাবার রান্না করেই রেখেছি, সবাই মিলে একসাথে খাবার খাবো। মেয়ে পুনমের কথা শুনে মাধবী হাত মুখ ধুয়ে নেয়। তারপর সে তার মেয়েদেরকে নিয়ে একসাথে খাবার খেতে বসে। মা, ঘরে টুকটাক যা কিছু ছিল তাই দিয়ে আমরা দুই বোন আজকে রান্না করে ফেলেছি, কিন্তু এখন ঘরে আর কোনো খাবার নেই। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হ্যাঁ মা, আর বাড়িওয়ালাও বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিল। উনি আমাদেরকে ধমকি দিয়ে গেছে, যদি আমরা সময় মতো বাসা ভাড়া না দেই তাহলে নাকি বাড়িওয়ালা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। এই সব কথা শুনে মাধবী একটু চিন্তায় পড়ে যায়। মারে, তোরা কোনো চিন্তা করিস না, কাল আমি তোদের জন্য কোনো না কোনোভাবে বাজার করে নিয়ে আসব। এই কথা বলে মাধবী তার মেয়েদেরকে শান্ত তো করে দেয়, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়। রাতের বেলা মেয়েরা ঘুমিয়ে পড়লে মাধবী ঘরের মধ্যে পায়াচারি করতে থাকে
আর ভাবতে থাকে কিভাবে সব কিছু জোগাড় করবে। আমার মেয়েগুলো বড় হয়ে গিয়েছে, আমার এখন ওদেরকে বিয়ে দিতে হবে, কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আমার কাছে তো একটা টাকা কড়িও নেই। তার উপর ঘর চালানোর জন্য সংসার খরচ জোগাড় করাও অনেক কঠিন হয়ে পড়েছে। এত কিছু আমি কিভাবে একা একা সামাল দিব, কিভাবে সবকিছু জোগাড় করব, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একদিকে মাধবী খেতে দিনমজুরের কাজ করে ঘর চালানোর চেষ্টা করতে থাকে, অপরদিকে সে তার মেয়েদের বিয়ের জন্য ভালো পাত্রর খোঁজ করতে থাকে। মাধবীরা গরিব থাকার কারণে কেউ তার মেয়েদেরকে ছেলের বউ বানাতে রাজি হয় না। একদিন মাধবীর বাড়িতে এক পণ্ডিত মশাই আসে, আর সে মাধবীকে বলে, আরে মাধবী বোন, কেমন আছেন আপনি? আমি আপনার মেয়েদের জন্য বিয়ের পাত্রের সন্ধান এনেছি। আপনার মেয়েদের জন্য আপনি ঠিক যেমন পাত্র খোঁজ করছিলেন, ঠিক তেমন পাত্রের সন্ধানই আমি পেয়েছি আপনার মেয়েদের জন্য। পণ্ডিত মশাই, সবকিছুই তো বুঝলাম, তবে আপনি আমাকে এটা বলুন, ছেলে পক্ষকে বিয়ের জন্য কি কি দিতে হবে? আপনি তো আমার অবস্থা সবটাই জানেন, আমি কতটা গরিব। মাধবী বোন, আপনি কোনো চিন্তা করবেন না, ছেলে পক্ষকে বেশি কিছু দিতে হবে না, শুধু 5 ভরি করে স্বর্ণ দিতে হবে। আর আপনি তো জানেনই, আপনার এই ল্যাংড়া আর অন্ধ মেয়েকে বিয়ে করার জন্য কোনো ছেলেই রাজি হয় না। যদি আপনি মেয়েদের বিয়ে দিতে চান, তাহলে তো আপনাকে 5 ভরি করে স্বর্ণ দিতেই হবে। পণ্ডিতের কথা শুনে মাধবীর পায়ের নিচে থেকে মাটি সরে যায়। 5 ভরি স্বর্ণ? এসব আপনি কি কথা বলছেন পণ্ডিত মশাই? ঘরে আমার খাওয়ার জন্য একটা দানা পানি পর্যন্ত নেই, আর এই দিকে আপনি 5 ভরি স্বর্ণ দেওয়ার কথা বলছেন? আরে আরে, যদি আপনার কাছে পয়সাও না থাকে, তাহলে আপনি আপনার ল্যাংড়া আর অন্ধ মেয়েকে ঘরেই বসিয়ে রাখেন। যান, মেয়েদের বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এরকম মেয়েদেরকে বিয়ে করার জন্য ভালো কোনো ঘরের ছেলেরা তো আসবে না। এই কথা বলে পণ্ডিত সেখান থেকে চলে যায়। তারপর মাধবী অনেক মন খারাপ করে হতাশ হয়ে যায়, আর ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বের হয়ে নদীর ধারে চলে আসে। আমি একজন ভালো মা হতে পারলাম না, আজ পর্যন্ত আমি আমার মেয়েদের কোনো শখ, কোনো ইচ্ছাই পূরণ করতে পারিনি, এমনকি তাদের বিয়েটা পর্যন্ত দিতে পারছি না। এর থেকে ভালো হতো যদি আমি মরেই যেতাম। এই কথা চিন্তা করে মাধবী মরে যাওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয়। ঠিক তখনই সুন্দর এক পরী মাধবীকে কোলে তুলে কিনারায় নিয়ে আসে, আর মাধবীকে মাটিতে শুয়ে তাকে জিজ্ঞেস করে, আরে তুমি কতটা মূর্খ, মানুষ হয়ে জন্ম নেওয়া কতটা ভাগ্যের বিষয় তুমি জানো? আর সেই তুমি কিনা বিনা কারণেই তোমার জীবনকে শেষ করে দিতে চাইছো। পরীর কথা শুনে মাধবী কান্না করে দেয়। তারপর মাধবী তার গরিব আর অসহায় জীবনের কথা পরীকে খুলে বলে। মাধবী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তখন পরী তার জাদুর লাঠির সাহায্যে সেখানে খুব সুন্দর 2টি লেহেঙ্গা প্রকট করে দেয়। মাধবী, এই লেহেঙ্গা 2টি নাও, তবে এগুলো কোনো সামান্য লেহেঙ্গা নয়, এগুলো হলো জাদুর লেহেঙ্গা। এই জাদুর লেহেঙ্গা 2টি তুমি তোমার 2 মেয়েকে পরিয়ে দিও, তারপর এই জাদুর লেহেঙ্গার কামাল দেখবে তুমি, আর তোমার 2 মেয়েও একদম সুস্থ হয়ে যাবে। এই কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর মাধবী সেই জাদুর লেহেঙ্গাগুলোকে তুলে নেয় আর বাড়িতে আসে। বাড়ি ফিরে এসে জাদুর লেহেঙ্গাগুলো তার 2 মেয়েকে দিয়ে বলে, আরে আমার লক্ষ্মী সোনা মেয়েরা, এগুলো তোদের বিয়ের লেহেঙ্গা, জামা, তোরা এই লেহেঙ্গাগুলো পরে নে। মা, কিন্তু আমাদের তো বিয়েই ঠিক হয়নি, বিয়ের আগেই আমরা এই লেহেঙ্গা কেন পরে ফেলবো? আরে আমার পাগলি মেয়ে, এটা তো তুই লেহেঙ্গা পরার পরেই টের পাবি। তারপর মাধবীর কথা মতো তার 2 মেয়ে সেই জাদুর লেহেঙ্গা পরে ফেলে। পুনম যখনই সেই জাদুর লেহেঙ্গা পরে নেয়, তখনই সাথে সাথে তার 2 পা ঠিক হয়ে যায়, আর সে হাঁটতে চলতে শুরু করে। অপরদিকে নিশি যখন লেহেঙ্গা পরে, সাথে সাথেই তার চোখের আলো ফিরে আসে, আর সে সব কিছুই দেখতে পায়। মা,
এই লেহেঙ্গা পরার সাথে সাথে দেখছি আমার দুই পা একদম ঠিক হয়ে গিয়েছে। দেখো মা, দেখো, হি হি হি। আর আমি এখন নিজের পায়েও হাঁটতে পারছি। হ্যাঁ মা, আমিও সবকিছু দেখতে পারছি। মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন আমিও দুনিয়ার সবকিছু দেখতে পারবো। মা, আমি তোমাকে দেখতে পারছি। মেয়েদের এত খুশি দেখে মাধবীর চোখে পানি চলে আসে, আর সে তার মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরে বলে, আমার সোনা মানিকেরা, এই লেহেঙ্গা কোনো সামান্য লেহেঙ্গা নয়, এগুলো জাদুর লেহেঙ্গা। মাধবী এই কথা বলার সাথে সাথে সেই লেহেঙ্গাগুলো থেকে সোনার পয়সা আর হীরা ঝরে পড়তে থাকে। মা, মা, এই দিকে দেখো, আমার লেহেঙ্গা থেকে তো সোনার পয়সা ঝরে পড়ছে। হ্যাঁ মা, আর আমার লেহেঙ্গার ভেতর থেকে তো এত এত হীরা ঝরে পড়ছে। এ তো দেখছি সত্যি সত্যি জাদুর লেহেঙ্গা। জাদুর লেহেঙ্গার এই চমৎকার দেখে মা মেয়ে তিনজনই খুব অবাক হয়ে যায়। তখন মাধবী তার দুই মেয়েকে সব কথা খুলে বলে, জলপরি আমাকে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে রে মা, আর আমাকে এই জাদুর লেহেঙ্গা দুইটা উপহার দিয়েছে। মা, সেই পরীকে অনেক অনেক ধন্যবাদ। উপরওয়ালা তার মঙ্গল করুক। কিন্তু মা, তুমি আমাদেরকে ছেড়ে কিভাবে মরে যাওয়ার কথা ভাবলে? এমনিতেই আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ মা, তুমি ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এমন চিন্তা তোমার মাথায় আনলে কিভাবে মা? আমাদেরকে ওয়াদা করো মা, আজকের পর থেকে আমাদেরকে ছেড়ে তুমি আর কোথাও যাবে না। কথা দাও মা। আমার লক্ষ্মী মেয়েরা, আমি তোদেরকে ওয়াদা করছি, আজকের পর থেকে আমি এমনটা আর কখনো করব না। এই কথা শুনে মাধবী দুই মেয়েকে খুশিতে তার বুকে জড়িয়ে ধরে। অপরদিকে সেই পণ্ডিত আবার মাধবীর বাড়িতে আসে আর তাদেরকে বলে, আরে আরে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আপনার ল্যাংড়া মেয়ে তো দেখছি চলাফেরা করতে পারছে, আর আপনার যেই মেয়ে অন্ধ ছিল সেও তো দেখছি চোখে দেখতে পারছে। আরে বাহ, এ তো চমৎকার হয়ে গেল। আপনার দুই মেয়ে তো দেখি স্বর্গের অপ্সরাদের মতো সুন্দরী হয়ে গিয়েছে। মানে অবশ্য আমি আপনার মেয়েদের জন্য অনেক বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এনেছিলাম, আর খুশির কথা হচ্ছে তারা যৌতুক হিসেবে কোনো কিছুই চায় না। কি সত্যি বলছেন পণ্ডিত মশাই? যদি এমনটাই হয় তাহলে এখানে আমি আমার মেয়েদের বিয়ে দিতে রাজি আছি। পণ্ডিত দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা করিয়ে দেয়, আর মাধবীরও তার মেয়েদের জন্য ছেলে পছন্দ হয়। সে তার দুই মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দেয়। বিয়ের পরে যখন দুই মেয়ের বিদায়ের সময় হয় তখন মাধবী তাদেরকে বলে, আমার লক্ষ্মী সোনা মেয়েরা, পরি তোদের জন্য এই লেহেঙ্গা দিয়েছিল, আর এই লেহেঙ্গা পরেই তোদের বিয়ে হয়েছে। আর বিয়ের পরে এখন এই লেহেঙ্গাগুলো সব সময় তোদের কাছেই রাখিস মা। এই জাদুর লেহেঙ্গাগুলো পরবর্তী সময়ও তোদের কাজে আসবে। কিন্তু মা, এই লেহেঙ্গাগুলো আমাদের থেকে বেশি তোমার প্রয়োজন। আমরা চলে যাওয়ার পরে তুমি কিভাবে চলবে? একা একা কিভাবে থাকবে? আরে না না রে মা, এগুলো তোদের জিনিস, তোদের কাছেই রেখে দে। আর আমি যাই করি না কেন আমার নিজের গায়ের জোরেই করব, আমার পরিশ্রম দিয়েই করব। এই লেহেঙ্গাগুলো তোরা তোদের কাছে সব সময় যত্ন করে রাখবি। যখনই তোদের কোনো প্রয়োজন হবে তখনই লেহেঙ্গাগুলো তোদের কাজে আসবে মা। এই কথা বলে মাধবী তার দুই মেয়েকে বিদায় দিয়ে দেয়। তারপর দুই মেয়ে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। অন্যদিকে মাধবীও তার নিজের জন্য একটি ছোট্ট জমি কিনে নেয়, আর সেই জমিতে ফসল চাষ করতে থাকে। সেদিনের পর থেকে মাধবী খুশি খুশি তার জীবন কাটাতে থাকে। স্নেহা, আমরা আবারও আজকে কিচ্ছু খাইনি। গত 2 দিন ধরে কেবল পানিই খেয়ে যাচ্ছি। আমরা কি আর কখনো একটা ভালো জীবন পাবো না? আমরা কি কোনো দিনই পেট ভরে খাবার খেতে পারবো না? আপু, মাঝে মাঝে তো মনে হয় আমরা কেবল কষ্ট করতেই এই দুনিয়াতে এসেছি। মা বাবা মরে যাওয়ার পরে তো আমাদের কোনো আত্মীয়ও আমাদেরকে দেখে না, আর এখন পরিস্থিতি
এমন হয়ে গিয়েছে যে আমরা দুবেলা খেতেও পাই না। কিছুদিন পরে তো লাজ লজ্জা ভুলে ভিক্ষা করতে যেতে হবে আপু। স্নেহা আর নেহা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুইজনই কান্না করছিল। স্নেহা, আমরা অসহায় হতে পারি কিন্তু দুর্বল না। নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো দিন দেখাবে। কিন্তু কিভাবে আপু? আমার তো মনে হয় না আমাদের ভাগ্য আর কখনোই পরিবর্তন হবে। এমন সময় সেখানে এক বৃদ্ধ মহিলা আসে। বাচ্চারা, তোমাদের কষ্ট আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোমরা কি সত্যিই তোমাদের জীবন বদলাতে চাও? আমি কয়েক সপ্তাহ যাবৎ তোমাদের উপর নজর রাখছি। তোমরা আসলেই অনেক দুঃখী। হ্যাঁ বুড়ি আম্মা, আমাদের জীবন এতটাই কষ্টের যে মাঝে মাঝে ইচ্ছে করে আমরা মরে যাই। আমরা কেবল এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছি। বৃদ্ধ মহিলা তার পকেট থেকে একটা চাবি বের করে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। বাচ্চারা, তোমরা মনে রেখো, এই চাবি একটা জাদুর চাবি। এই চাবি কেবল তাদেরই কাজে আসে যারা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে। তোমাদের দুইজনকেই কঠিন একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় তোমাদের ইমানদারি আর তোমাদের প্রেম তোমাদের সঙ্গ দেবে। বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইছি? কিন্তু বুড়ি আম্মা, আমরা এই চাবি দিয়ে কি করব? এই চাবির কাজ কি? এই চাবি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে তোমরা একটা পদ্ম ফুল দেখতে পাবে। ওই ফুলটা একটা জাদুর ফুল। ওই ফুলের সাহায্যে তোমাদের জীবন বদলে যাবে। তবে একটা কথা মনে রেখো, এই ফুলের শক্তি ততক্ষণই কাজ করবে যতক্ষণ তোমরা দুই বোন একে অপরকে ভালোবেসে যাবে। স্নেহা আর নেহা এই কথা শুনে অনেক খুশি হয়, কারণ তারা দুই বোন আগে থেকেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে। বুড়ি আম্মা, আমরা দুই বোন কখনোই একে অপরকে ছাড়বো না। আমি তো আমার বোনকে অনেক ভালোবাসি, আর আমার বোন তো আমি বলতে অন্ধ। আপনি শুধু আমাদের বলেন আমাদের কি করতে হবে। বুড়ি আম্মা মুচকি হাসে আর ওই চাবিটা নেহার হাতে দেয়। এমন সময় তাদের ঘরের মধ্যে একটা অদ্ভুত বাতাস আসে আর তাদের চারপাশ একেবারে বদলে যায়। স্নেহা, দেখ, আমাদের চারপাশ একদম বদলে যাচ্ছে। আপু, আমরা কোথায় চলে আসলাম? এই জায়গাটা তো খুবই রহস্যময়। স্নেহা আর নেহা অদ্ভুত একটা পৃথিবীতে চলে যায়। এমন সময় তারা দেখতে পায় একটা পুকুরের মাঝে একটা পদ্ম ফুল আছে, আর ওই পদ্ম ফুলের চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে আছে। স্নেহা, এটা কি ওই ফুল যেটার কথা বুড়ি আম্মা বলেছিল? হয়তো এটাই ওই ফুল। কিন্তু এই ফুল নিতে হলে এখন তো আমাদের এই পানির ভেতরে যেতে হবে। তারা দুই বোন সাঁতার কেটে ওই পদ্ম ফুলের কাছে যায়। এমন সময় সেখানে একটা ডাইনি প্রকট হয়। এই পদ্ম ফুল সবার হাতে ধরা দেয় না। তোরা কি ভেবেছিস এত সহজে এই পদ্ম ফুল তোদের হাতে ধরা দেবে আর আমি তোদের এই পদ্ম ফুল নিয়ে এখান থেকে যেতে দেব? কখনোই না। এই পদ্ম ফুল নিতে হলে যে কোনো একজনকে মরতে হবে। একজনের না একজনের প্রাণ আমি চাই। তোদের দুই বোনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে,
তাহলেই অপরজন এই পদ্ম ফুল পাবে। এই কথা শুনে দুই বোন অবাক হয়ে যায়। আপু, তুমি এই ফুল নিয়ে বাড়ি চলে যাও, আর আমি এই ডাইনির কাছে আমার প্রাণ সঁপে দিচ্ছি। আমি মরে যাই, কিন্তু তুমি বেঁচে থাকো। তুমি একটা ভালো জীবন ডিজার্ভ করো আপু। না স্নেহা, আমি তোকে এখানে রেখে কোথাও যাব না। আমরা একসাথে এসেছি আর একসাথেই ফিরে যাব। যে কোনো একটা সিদ্ধান্ত নে, তা না হলে আমি তোদের দুইজনকেই খেয়ে ফেলবো। দুই বোন ডাইনির কোনো কথা কানে না নিয়ে একসাথে পদ্ম ফুলের দিকে হাত বাড়ায়, আর পদ্ম ফুল তাদের হাতে চলে আসে। তোরা তোদের পরীক্ষায় পাশ করেছিস। তোরা দুইজন একে অপরের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারিস তা তোরা এই পরীক্ষার মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিস। তাই এই পদ্ম ফুল তোদের, নিয়ে যায় এই পদ্ম ফুল। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এরপর স্নেহা আর নেহা ওই পদ্ম ফুল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আপু দেখো, এই ফুলটা কত চমকাচ্ছে। হ্যাঁ রে বোন, দেখ এর সুগন্ধটা কত মিষ্টি। কিন্তু এখন আমরা এই ফুলটা দিয়ে কি করব? এই ফুলের কাজ কি? আপু, বুড়ি আম্মা তো বলেছিল এই পদ্ম ফুল আমাদের জাদুর রান্নাঘরে নিয়ে যাবে, কিন্তু এখন সেটা কিভাবে হবে? এই পদ্ম ফুলের না চোখ আছে না মুখ আছে, এটা তো কথাও বলতে পারে না। হয়তো এই পদ্ম ফুলের মধ্যে চাবি ঘুরালে কিছু একটা হতে পারে। দেখ, এই পদ্ম ফুলের মাঝের অংশে তালার মতো কি যেন আছে। চল এটার ভেতরে চাবি ঘুরিয়ে দেখি কি হয়। নেহা তার পকেট থেকে ওই জাদুর চাবিটা বের করে। এমন সময় ওই চাবিটা একা একাই আকাশে উড়তে থাকে, আর উড়তে উড়তে সেই পদ্ম ফুলের ভেতরে যায়। এরপর সে ওই পদ্ম ফুলের তালা খুলে ফেলে। এমন সময় তাদের সামনে তীব্র আলো প্রকট হয়, আর তৎক্ষণাৎ সেখানে একটা পদ্ম ফুলের রান্নাঘর হাজির হয়। তারা দুই বোন ওই পদ্ম ফুলের রান্নাঘরের ভেতরে যায়। আপু দেখো, এই রান্নাঘরটা কত সুন্দর, কিন্তু এখানে কোনো খাবার নেই কেন? আমরা এখানে খাবার বানাবো, কিন্তু কিভাবেই বা বানাবো? এখানে তো খাবার বানানোর মতো কিছুই নেই। মনে হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে। এমন সময় তাদের দুই বোনের সামনে একটা কাগজ উড়তে উড়তে আসে। এই রান্নাঘরে তখনই রান্না হবে যখন তোমরা কোনো ক্ষুধার্ত লোককে খাওয়ানোর ইচ্ছা পোষণ করবে। স্বার্থপর লোকেরা এই পদ্ম ফুলের ঘরে রান্না করতে পারবে না। স্নেহা আর নেহা একে অপরের দিকে তাকায়। তারাও বুঝতে পারে তাদের মতো এমন আরো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা সকল অভুক্ত লোকেদের খাবার খাওয়াবে। ওই পরিকল্পনা অনুযায়ী তারা পদ্ম ফুলের রান্নাঘরে অনেক খাবার রান্না করে, আর সেগুলো ক্ষুধার্ত লোকেদের খাওয়াতে থাকে, আর তারাও খেতে থাকে। একদিন তাদের কাছে আবার সেই বৃদ্ধ মহিলা আসে। বেটি, তোমরা এই পদ্ম ফুলের রহস্য ভেদ করে ফেলেছ। তোমাদের মন যতদিন পরিষ্কার থাকবে, এই পদ্ম ফুল ঠিক ততদিনই তোমাদের হয়ে থাকবে। তোমরা যতদিন পর্যন্ত ক্ষুধার্ত লোকেদের খাবার খাওয়াবে, ততদিন পর্যন্ত তোমরাও খাবার খেতে পারবে। আর সেই সাথে তোমরা 100 জন গরিব লোকেদের খাবার খাওয়াতে পারলে এই পদ্ম ফুলের রান্নাঘর তোমাদের 100টি সোনার কয়েন উপহার দেবে। এই কথা শুনে স্নেহা আর নেহা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে তারা গরিব লোকেদের খাবার খাওয়ানোর পাশাপাশি সোনার মুদ্রা উপার্জন করতে শুরু করে, আর ওইগুলো বিক্রি করে আস্তে আস্তে অনেক ধনী হয়ে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প।
আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।